ভালো আছেন, ভালোর দলে আছেন। চলছে বিজয়ের মাস ডিসেম্বর, আর আমরা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে। আশা করছি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। যারা শুনছেন আমাদেরকে, তারা অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আর ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আশা করছি এভাবেই একসাথে অনেকটা দূর আমরা এগিয়ে যাব। বছরের শেষ মাস এটি, নতুন একটি বছর অপেক্ষা করছে আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে, এবং আমরা নতুন বছরে নতুন কিছু উপহার দিতে চাই এবং নতুন বছরে আমরা চাই দারুণ একটা এপিসোড উপহার দিতে আপনাদের সবাইকে। এই জন্য আপনাদের ঘটনা পাঠানোটা খুব বেশি জরুরি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। কেমন হয় যদি কোনো অলৌকিক কিছু না দেখে তার উপস্থিতি টের পাওয়া যায়, আর তা যদি চলতে থাকে অনেক দিন। আধ্যাত্মিক শক্তি যা পুরো একটি গ্রামে তাণ্ডব চালায়। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম তাসরিফ। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তিনি তারপরে লিখছেন, আমি একজন সৌদি প্রবাসী। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা নামক একটি গ্রামে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত আমার নিজ গ্রামের। শুরুতে আমি আপনাদের আমার গ্রামের বাড়ির একটু বর্ণনা দিতে চাই। আমাদের বাসা যে জায়গায়, সেখানে পাশেই একটি পুকুর, যেটা ময়লাতে পুরো ভর্তি, যা ব্যবহারের অযোগ্য। পুকুরের 3 পাশ ঘিরে বাড়ি, আর আরেক পাশে একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজ আর পুকুরের মাঝে রয়েছে একটি পুরনো তুলা গাছ এবং একটি তাল গাছ। পুকুরের উত্তর পাশে যেই বাড়িগুলো, তার অধিকাংশই নতুন। আগে এখানে ধান সিদ্ধ করার একটা মিল ছিল এবং ছিল ঝোপড়া কলা বাগান, যেখানে দিনের বেলায়ও কেউ যেতে চাইত না। সময়ের পরিবর্তনে মানুষ সেগুলো কেটে ঘর নির্মাণ করেছে। এত সব বর্ণনা কেন দিলাম একটু পরেই বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে মূল ঘটনাটি শোনা যাক। 2017 সালের শেষের দিকে আমি তখন মাত্র জেএসসি পরীক্ষা শেষ করেছি। হঠাৎ একদিন দুপুরে শুনতে পাই পাশের বাসার একজনকে নাকি জিনে আসর করেছে। কথাটি শুনে সাথে সাথে আমি সেখানে যাই। যে দেখি যার উপর জিন ভর করেছে তিনি সম্পর্কে আমার দাদি হন। তার কাছে যেতেই বুঝতে পারি তার আচরণ স্বাভাবিক না। তাকে আমার যেমনটা দেখে অভ্যস্ত, আজ তিনি তার পুরো বিপরীত। আমি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে বাকিদের মতো দেখছিলাম। তিনি বাঁশের তৈরি একটি টুলে বসেছিলেন, যাকে গ্রামের ভাষায় মোড়া বলে, তবে তিনি সেটাকে উল্টো করে বসেছিলেন। হঠাৎ তিনি বসা থেকে উঠে রান্নাঘরে গিয়ে একটি ভাতের পাত্র নিয়ে আসেন, যেখানে প্রায় 5 জনের জন্য ভাত রান্না করা ছিল। সাথে ছিল কোনো এক মাছের বিশাল এক মাথা। দেখতে দেখতে সেই দাদি মাত্র 5 থেকে 6 মিনিটেই সমস্ত ভাত খেয়ে মাছের পুরো মাথাটা তার মুখে পুরে গিলে ফেললেন। সেটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। খাওয়া শেষে তিনি আমার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, কিরে, ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। তুই তো আগে আমার ওইখানে প্রায় যেতি, কিন্তু এখন যাস না। গাছগুলো কেটে ফেলাতে যাস না বুঝি? এই কথা বলেই তিনি কান্না করতে লাগলেন। আর ওনার এই অবস্থা দেখে ওনার ছেলে কোথা থেকে যেন এক কবিরাজকে নিয়ে আসেন। অতঃপর কবিরাজ তার কিছু রিচুয়াল শেষে ওই জিনটির সাথে কথা বলতে শুরু করেন। কথা বলার এক পর্যায়ে দাদিকে ধরার কারণ জিজ্ঞেস করলে জিনটি বলে, আমি ওর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ও মাছ ধুয়ে পানি আমার গায়ে ছুঁড়ে মেরেছে, তাই আমি ওকে ধরেছি। এখন তোরা যাই করিস না কেন, আমি ওকে ছাড়ব না। এ কথা বলে জিনটি হাসতে লাগলো। কবিরাজ যখন তার চিকিৎসা করছিলেন, তখন পাশের বাড়ির আরেকজন মহিলা একদম সামনে যেয়ে বসে পড়ে। কবিরাজ সরে যেতে বলা সত্ত্বেও সে ওখান থেকে সরতে রাজি হয় না। কবিরাজ তার উপর বিরক্ত হয়ে নিজের কাজে মনোযোগ দেয় এবং জিনটিকে তাড়াতে সক্ষম হয়। তবে জিনটি যাওয়ার সময় বলে যায় সে আবার আসবে। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনা তো কেবলমাত্র শুরু।
ঠিক তার পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই আবারও নাকি কাকে জিনে আসর করেছে। যে দেখি গতকাল যে মহিলা ওই দাদির কাছে গিয়ে বসেছিল আজ তার উপরে জিনটি ভর করেছে এবং সে বিভিন্নভাবে সবাইকে গালিগালাজ করছে। সে বলছে, তোরা আমার বাসা নষ্ট করছিস, সময় আছে, চলে যা। তার এই পাগলামি চলাকালীন তার বাড়ির পাশে থাকা ধলেশ্বরী নদী দিয়ে একটি ট্রলার যাচ্ছিল, যেই ট্রলারে লাউড স্পিকারে কোরআন তেলাওয়াত প্লে করা হচ্ছিল। কোরআন তেলাওয়াত শুনে সে যেন নিজের শরীরটাকে দুমড়ে মুচড়ে ফেলছিল। এই ঘটনা দেখার পর আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ সে সময়ে আমাদের বেতকা বাজারে ছিলেন, যা আমাদের বাসা থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্বে অবস্থিত, তাই তার আসতে বেশি সময় লাগেনি। কবিরাজ তার বাড়ির উঠোনে প্রবেশ করতেই সে মানে ওই মহিলা তার খাট থেকে এক লাফে নেমে তার খাটের নিচে থাকা একটা বটি নিয়ে বাইরে ছুঁড়ে মারে, যেটিতে অল্পের জন্য কবিরাজ বেঁচে যায়। অথচ ঘরে উপস্থিত কেউ কবিরাজ এসেছে তা দেখেনি। তাহলে উনি কিভাবে বুঝল তা আমরা কেউ বুঝতে পারিনি। কবিরাজকে দেখার পরে সে কবিরাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আবার এসেছিস, তোকে বলেছিলাম আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি যাব না, আমার বলি চাই। এই কথা বলে সে বিকট শব্দে হাসতে শুরু করল। অবশেষে কবিরাজ আবার তার রিচুয়াল শুরু করে এবং সে জিনটিকে তার পরিচয় জিজ্ঞেস করে। জিনটি বলতে শুরু করে, আমি আমার পরিবারের সাথে ছোটবেলা থেকেই এখানে থাকি, কোনোদিন কারো ক্ষতি করিনি। যখন এখানে কলাবাগান ছিল তখন আমার পুরো পরিবার এখানে ছিল। তোরা এই কলাবাগান কেটে ফেলেছিস, যার ফলে আমার পরিবার এখান থেকে চলে গেছে, শুধু আমি আমার বোন থেকে গেছি। তারপরে সে পাশে থাকা তালগাছটি দেখিয়ে বলে, এইখানে আমি থাকি, তোরা এই গাছের নিচে ঘর বানিয়ে আমার ঘর নষ্ট করেছিস, তাই আমি তোদেরকে এখানে থাকতে দেব না। কবিরাজের সাথে কথা বলার এক পর্যায়ে কবিরাজ তাকে যেতে বলে, কিন্তু জিনটি বলে, আমি যাব, তবে আমার একটি শর্ত আছে, আমাকে একটি কালো রঙের প্রাপ্তবয়স্ক ষাঁড় গরু দিতে হবে, তাহলে আমি চলে যাব। তার এই কথা শুনে কবিরাজ তাকে বলে, এই মহিলা খুবই গরিব, একটি গরু তো দূরের কথা, একটি ছাগল দেওয়ার মতো সামর্থ্য পর্যন্ত নেই, তার পক্ষে কিছু দেয়া সম্ভব না, তুই চলে যা, নয়তো তোকে বোতলবন্দি করা হবে। এই কথা বলে কবিরাজ তার মন্ত্র পড়তে শুরু করে এবং জিনটিকে এবারও তাড়াতে সক্ষম হয়। তবে জিনটি যাওয়ার আগে বলে যায় তার দাবি সে পূরণ করবেই, কেউ তাকে আটকাতে পারবে না। জিনটির মুখে এই কথা শুনে কবিরাজ বেশ চিন্তিত হয়ে পড়ে এবং সবাইকে সাবধানে থাকতে বলে সে চলে যায়। এই ঘটনার পরের দিন রাতে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। আমার পাশের বাড়ির এক চাচি মধ্যরাতে ওয়াশরুমে যেতে চান এবং ওয়াশরুমে গিয়ে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তাকে সেখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে তার অজ্ঞান হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ঘর থেকে বের হয়েছি বাথরুমে যাওয়ার জন্য, ঠিক তখনই আমার নজর পড়ে পুকুর পাড়ে। আমি দেখি একটি মহিলা আর তার পাশে একটি কালো রঙের গরু, আর মহিলাটি গরুর দড়ি ধরে রেখেছেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চোর হবে, পরে ভালো করে লক্ষ্য করে দেখি মহিলাটি স্বাভাবিকের চাইতে অনেক লম্বা, গায়ে একটি ছেঁড়া কাপড় জড়ানো এবং ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছিল সেই মহিলা। আমি আরও লক্ষ্য করি মহিলাটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে মানুষ তো দূরের কথা, একটি ছোট কুকুর দাঁড়ালেও পুকুরের ময়লাতে ঢুকে যাবে। তারপরে আমার আর কিছু মনে নেই। এই ঘটনার পরের দিনই অপেক্ষা করছিল আসল চমক। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই ওই পুকুর সংলগ্ন একটি গোয়াল ঘরে রাখা একটি কালো ষাঁড় গরু মারা গেছে, অথচ মালিকের কথা অনুযায়ী গরু সম্পূর্ণ সুস্থ ছিল। আরেকটি অবাক করা বিষয় হলো গরুটি সম্পূর্ণ অক্ষত ছিল। এই ঘটনার পরে ওই কবিরাজকে আবার ডাকা হয়। পরে সে এবং তার সহকারী মিলে কয়েকটি বাড়ি বন্ধ করে দেয়, যেটা ছিল সবচেয়ে বড় ভুল। এই ঘটনার পরে প্রায় 7 থেকে 8 মাস সব স্বাভাবিকভাবে চলছিল। তবে বিপত্তি সৃষ্টি হয় পুকুরের পার ঘেঁষা তুলা গাছের ডাল কাটার পরে। গাছের ডাল কাটার পরের দিন গাছের থেকে 20 মিটারের মধ্যে থাকা একটি বাড়ির একটি মেয়েকে জিন আসর করে। হঠাৎ সুস্থ স্বাভাবিক একটি মেয়ে পাগলামি শুরু করে এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। তার এই অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন রাখলেও তেমন কোনো লাভ হয়নি।
তাই তাকে পরে বাসায় নিয়ে আসা হয়। তার অবস্থা বেগতিক দেখে তার মা ওই কবিরাজকে ডাকেন, যে ওই দুজনকে চিকিৎসা করেছিলেন। কবিরাজ আসার পরে কবিরাজ তার সাথে কথা বলতে শুরু করে। বলছেন, কবিরাজ, তুই আবার এসেছিস? তুই তো পাওনা নিয়ে গেলি, তাহলে আবার এই নির্দোষ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? তোকে 2 বার ছেড়ে দেওয়া হয়েছে, এইবার তোকে বোতলবন্দি করব। কবিরাজের এই কথা শুনে ভেতরে থাকা জিনটি বলতে শুরু করে, কবিরাজ, ভুল করছিস। তুই যাকে ভাবছিস আমি সে না। ও তো আমার বোন ছিল, যাকে তুই 2 বার কষ্ট দিয়েছিস, যার ফলে সে এখান থেকে চলে গেছে। আমিও ভেবেছিলাম চলে যাব, কিন্তু তুই সবচেয়ে বড় ভুল করেছিস এই বাড়িটি বন্ধ করে। তুই যখন এই বাড়িটি বন্ধ করেছিস, তখন আমি এই বাড়ির ভেতরে বন্দী হয়ে যাই, তাই কোথাও বেরোতে পারিনি। তাই আমি এই মেয়েটিকে ধরেছি। এই কথা বলে জিনটি চিৎকার করতে শুরু করে। অবশেষে কবিরাজ পুনরায় তার রিচুয়াল শুরু করে এবং জিনটিকে তাড়াতে সক্ষম হয় এবং বাড়িটি ভালোভাবে বন্ধ করে দেয়। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, তবে এই ঘটনাটি 100% সত্যি। ঘটনার সত্যতা যাচাই করার জন্য আপনারা চাইলে আমার গ্রামে যোগাযোগ করতে পারেন। ওপরে সঠিক ঠিকানা দেয়া আছে। যদি আমার এই ঘটনাটি সিলেক্টেড হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার আম্মার কাছে এমন আরো অনেক বড় ঘটনা আছে, যেগুলো আমি লিখে পাঠাবো। ধন্যবাদ রাসেল ভাইকে পুরো ঘটনাটি পড়ে শোনানোর জন্য। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমি আশা করব যে আজকে আমাদের যে এপিসোডটি, সেই এপিসোডের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়।